অন্তত শীর্ষ 10-এর ভেতরে আসা, যেখান থেকে আমি কাজ শুরু করার একটা পথ পাবো। কিন্তু শীর্ষ 16 থেকে ছিটকে পড়ার মানে হলো সেখানে আমি তেমন কিছুই করতে পারলাম না। যেই জায়গা পর্যন্ত এলে আমার এখানে মিডিয়ার পথ চলাটা সুগম হবে সে পর্যন্ত আমি আসতে পারিনি। এবং আমার জীবনে প্রথম ধাক্কা খাওয়া ওটা, কারণ এটাই প্রথম প্রতিযোগিতা যেখানে আমি আমার আশানুরূপ ফলটা পেলাম না। এবং এরপরে ভীষণ ভেঙে পড়লাম একটা পর্যায়ে, বিশেষ করে আশপাশের প্রতিক্রিয়াগুলোতে। তো তখন সিদ্ধান্ত নিলাম যে না, আর কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। এখানে একটা কথা না বললেই নয়, পরের বছর যখন আবার ঘোষণা এলো 2006-এর, আমি তো সিদ্ধান্ত নিয়ে বসে আছি যে আমি আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি না, এখান থেকে আমার যোগ্যতার সুবিচার আমি পাইনি, এখানে আমি যাব না আর। ওই সময় বুলবুল আঙ্কেল, আহমেদ ইমতিয়াজ বুলবুল, তিনি আমাকে খুঁজে বের করলেন এবং তিনি আমাকে যোগাযোগ করলেন আমার সঙ্গে, এবং তিনি আমাকে একরকম আদেশ দিলেন যে তোমাকে অংশগ্রহণ করতেই হবে। কারণ প্রথম বছর আমি বাদ পড়ে যাওয়াটা বুলবুল আঙ্কেল একেবারেই মেনে নিতে পারেননি, এবং তিনি সেটা পর্দায় অনেকবার করে বলেছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। জি। এবং তার কারণে তার মানে আদেশ পালন করতে গিয়ে দ্বিতীয়বার আমার আসা 2006, এবং এর পরের গল্পটা তো সবার জানা। তো এই জন্য 2005 সালের ওই অভিজ্ঞতাটা, ছিটকে পড়া বা এই যে পরিপার্শ্বের কথাগুলো হজম করে টিকে থাকা, এই জিনিসটা আমার। 2006 আপনার রেজাল্ট কি আসলো? 2006 আমি ষষ্ঠ হলাম, এবং তখনও আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি আপনার এই প্রাপ্তিতে, এই অর্জনে আনন্দিত? আমি একটা কথা বলেছিলাম যে এটার উত্তর সময় বলে দেবে। আমরা যারা এসছি, অনেকে এসছি, 4টা আসরে প্রায় 40-এর উপরে প্রতিযোগী, সেখানে কেউ এই মঞ্চটাকে আঁকড়ে ধরে থাকতে পেরেছে। মঞ্চ বলতে ক্লোজ আপনের মঞ্চ নয়, এই জীবন মঞ্চ বা এই গানের মঞ্চ, এই অঙ্গনটাকে কেউ কেউ কিন্তু ছিটকে গেছে। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমাকে বেছে কাজ করতে হবে, অধৈর্য হলে চলবে না, এবং আমাকে আমি হয়ে উঠতে হবে। কারণ প্রতিযোগিতার মঞ্চে আমি হয়ে ওঠার কোনো সুযোগ ছিল না। সেখানে আমার লটারির মাধ্যমে যখন যে গান পড়েছে সে গান আমি কণ্ঠে তুলেছি, সেখানে আমার কোনো মৌলিকত্ব দেখানোর জায়গা ছিল না। কিন্তু যখন আমি 2006 কাজ শুরু করার পর থেকে মানে একটা অ্যালবামের পর থেকে দ্বিতীয় অ্যালবামে আমার মনে হলো যে না, আমি এই গতানুগতিক ধারার কাজ আমি করতে চাই না, আমি এবার একটু নিজেকে ভেঙে আমি একটু নিরীক্ষার দিকে যেতে চাই। সেই থেকে শুরু হলো আমার পুতুল গানের এই ধারাটাতে আমি। পুতুল গানটা একটু বিস্তারিত জানতে চাই। পুতুল গানটা আসলে কি ধরনের প্রজেক্ট ছিল? এটা পুতুল গান ছিল যে আমাদের এই প্রাচ্যের যে একটা সাউন্ড আছে, এটার সঙ্গে পাশ্চাত্য মেশানো, কিন্তু এমনভাবে মেশানো যেটা খুব সহজাত একটা মিশ্রণ মনে হবে। এটাকে জোর করে কোনো আরোপিত কোনো ব্যাপার এটাতে হবে না। হারমোনিয়াম একটা যন্ত্র, যে যন্ত্রটা আমরা সাধারণত মনে করি যে এটা আমাদের গানের সঙ্গত করার জন্য ব্যবহার করা হয়, সরগম শেখার জন্য বা গান গাওয়ার জন্য একটা সহযোগী যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আমি ভাবলাম যে এটাকে আমি মূল যন্ত্র বানাবো, এবং হারমোনিয়াম দিয়ে যে পুরো একটা কম্পোজিশন সম্ভব এটা আমি করে দেখতে চাই। তো সেটা করে দেখতে গিয়ে তখন হারমোনিয়ামের সঙ্গে আমার একেবারে হেভি মেটাল ড্রামসের সমন্বয় ঘটালাম, সেখানে হেভি গিটার রিফ পড়লো, সমস্ত কিছু মিলে একদম নতুন একটা সাউন্ড আসলো। কিন্তু সেটাও যে খুব একেবারে অভিনন্দিত হলো বা সেটাকেও খুব সমাদৃত হলো এমনটা বলা যাবে না। এটা নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যে দরকার কি, তুমি রিয়ালিটি শো থেকে আসা একজন মানুষ, তুমি গতানুগতিক ধারায় থাকবে, মিষ্টি মিষ্টি গান গাইবে, সবার সঙ্গে কাজ করবে, অভিজ্ঞতা হবে, প্লেব্যাক করবে। আমি প্লেব্যাক পর্যন্ত করিনি, কারণ প্লেব্যাক জিনিসটা আমার ঠিক পছন্দ নয়। কারণ প্লেব্যাকে তো সেখানে গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে গানগুলো তৈরি হবে, সেখানে আমার প্রয়োজনে গানগুলো তৈরি হবে না। আমার কাছে মনে হলো যে আমি আমাকে প্রকাশ করতে চাই, যে গানে আমাকে পাওয়া যাবে না সে গান আমি গাইতে চাই না। তো এরকম কিছু কিছু সিদ্ধান্ত তখন ছিল যেগুলো কিছুটা দুঃসাহসিক সিদ্ধান্ত, একেবারে বাজি ধরার মতন একটা ব্যাপার। কারণ এত প্রতিযোগিতা চারদিকে। এটা কি অভিমান থেকে হলো যে মানে আপনি মনে করেছেন, আমি যদি খুব নেকেডলি প্রশ্নটা করি এভাবে আপনাকে, যে আপনি এটা ডিজার্ভ করছেন কিন্তু সামহাও এটা আপনার কাছে আসেনি, আপনার চাইতে, আপনি যেটা মনে করছেন যে আপনার চাইতে লেস কোয়ালিফাইড সে চান্স পেয়ে যাচ্ছে ওখানে, তো সামহাও আপনার নিজেকে বোঝানোর জন্যে আপনি এই ধরনের একটা সংজ্ঞা দাঁড় করালেন যে না, দিস ইজ নট ফর মি, এরকম কোনো কিছু কি হলো নাকি একবারে প্রথম থেকেই চিন্তাটা ছিল যে না, এই অঙ্গনটা আমার জন্য না? কারণ প্লেব্যাক তো অনেক বিশাল একটা অঙ্গন, আমরা যত জানি। এবং এই উত্তরটা শুনলে সবাই প্রথমে ভ্রু কুচকায় যে আমার প্লেব্যাকের কোনো স্বপ্ন নেই। কিন্তু এটাই সত্যি না, অভিমান বা প্রতিশোধ কিছুই নয়। আমার কাছে অবশ্যই ক্লোজ আপনের একটা মঞ্চ আমাকে অনেকখানি এগিয়ে দিয়েছে, বা আমার মতন আরও অনেকখানি এগিয়ে দিয়েছে।
আমি চেয়েছি সেই মঞ্চটার সুযোগটা কাজে লাগাতে। এই মঞ্চটাকে কেন্দ্র করে যে বড় একটা পরিচিতি আমার তৈরি হলো, যে জনসমর্থনটা নিয়ে আমি যাত্রা শুরু করতে পারলাম, এটাকে যেন সঙ্গে রেখে আমি আমার মতন কিছু করতে পারি। তো সেই জায়গায় আমি আমার মতন হয়ে উঠতে গিয়ে অনেক চড়াই উতরাই পার হয়েছে আমার গত 14 বছরে। এবং এখন পুতুল গান নামে একটা ধারা আছে, এটা আমার শ্রোতারা জানেন। এবং আমার সাউন্ডটা একেবারে অ্যাকুস্টিক, সেখানে কোনো ধরনের লুপ ব্যবহার করি না, সেখানে কোনো ধরনের মানে একেবারে মৌলিক সুরে কাজ করি, বা বলতে পারি যে মানে এখানে লেখাও কি মৌলিক লেখা? হ্যাঁ, আপনি লেখেন সব? হ্যাঁ, সব আপনি লেখেন এবং আপনারই কম্পোজিশন? আমারই সুর, আমারই কম্পোজিশন। এবং আমার সর্বসাম্প্রতিক যে গানটা প্রকাশিত হয়েছে সে গানটার দৈর্ঘ্য 16 মিনিট, যেটা আমাদের এখনকার গানের বাজারে, বিশেষ করে আপনাদের রেডিওর কথা যদি বলতে হয়, সেটা একেবারেই বাণিজ্যিক ধারার আঙ্গিকই নয়। কারণ কোনো টিভি বা কোনো রেডিওই 17 মিনিট জুড়ে আমাকে দেবে না, একটা সময় বরাদ্দ করবে না আমার জন্য। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হলো না, এই কাজগুলো আমার নিজের সৃষ্টিশীল আত্মাকে তৃপ্ত করছে, আমি করতে চাই। ওকে। সেখানে যদি আমার শ্রোতা 100 জন হয়, সেটাই আমার শ্রোতা বলে আমি বিশ্বাস করব। যে মানুষ যদি প্রতিনিয়ত আমার এই কাজগুলোকে, আমার সৃষ্টিগুলোকে খুবই উপেক্ষা করে চলে যেত পাশ কাটিয়ে, তাহলে মনে হয় ছিটকেই যেতাম। আমার এই নিরীক্ষাগুলোর পূর্ণাঙ্গ প্রশ্রয় কিন্তু আমি আমার শ্রোতাদের কাছ থেকে পেয়েছি, যার কারণে আমার পরবর্তীতে আরেকটা নতুন কাজের সাহসটা তৈরি হয়েছে। এবং এই গানগুলো আমি যখন মঞ্চে গাইছি, আমি যখন কয়েকদিন আগে আমি টিভি লাইভে এই গানগুলোর অনুরোধ যখন পেলাম টেলিফোনে, তখন আমি বুঝলাম যে না, হয়তো এটার কোনোভাবে এই গানগুলোর প্রভাব হয়তো একটা শ্রোতা গোষ্ঠীর উপরে আছে। আমি মনে করি কি যে প্রত্যেকটা ধারার বা প্রত্যেকটা শিল্পীর পাঠ রুচি বা শ্রোতার মানে শ্রোতাদের গানের রুচির কিন্তু একটা আলাদা আলাদা মানে শ্রেণী আছে। সেইখানে যে একেবারে হয়তো বাজার চলতি গান বলতে আমরা যেটা বুঝি, সেই গানের শিল্পীর যেই শ্রোতা গোষ্ঠী, আমার গানের সেই শ্রোতা গোষ্ঠী আমি চাই না। তো তাহলে তো একেবারে এখনই আলাদা হয়ে গেল, দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। সুতরাং আমার কাছে মনে হয় যে যদি আমি আমজনতার কথা চিন্তা করি, বা যদি কোনো একটা শ্রোতা গোষ্ঠীকে মাথায় নিয়ে তারপর গান বানাতে যাই, সেটা একরকম হবে। আর যেখানে আমি নিজে খুশি হয়ে গান করব এবং সেই খুশিটা আমি শ্রোতার ভিতরে সঞ্চারিত করতে পারবো, সেটা আরেক রকম হবে। ওকে। তো এই জায়গা থেকে কার যোগ্যতা অনুযায়ী কে কতটুকু গেল, এটা কিন্তু একেবারেই তার শ্রোতার গোষ্ঠীর নিজস্ব বিবেচনা। ওকে। তার মানে আপনার পপুলার না হলেও চলবে? আমি কখনো জনপ্রিয় হবার জন্য কাজ একেবারেই সচেতনভাবেই করিনি। করলে আমি আজকের যে খুব ধরুন লক্ষ কোটি কোটি ভিউ যে গানগুলোর হচ্ছে, তাদের কাছে গিয়ে নিশ্চয়ই গান করতাম, সেই সুযোগ আমার আছে। কিন্তু সেটা আমি কখনো চাইনি। আমি তার মতন হতে চাই। কেন চাননি? ওটা অপরাধ না নিশ্চয়ই? না, আমি চাইনি, আমি অন্য কারোর মতন হতে চাই না, আমি অন্য কোনো ধারায় আমাকে কেউ দেখুক, আমি সেটা চাইনি। আমি চেয়েছি আমি আমার মতন হতে। আমি এক্ষেত্রে একটা নাম যেটা সবসময় বলি, ধরুন মৌসুমী ভৌমিক, তিনি আমার কাছে আমার মিউজিক জীবনের একমাত্র আদর্শের নাম। তার জীবনে খুব বেশি হিট গান নেই, হাতে গোনা 4-5টা হিট গান। তার জীবনের গানের ছবি আঁকা আমাকে মুগ্ধ করে, বিস্মিত করে, সেটা আমি আঁকতে চাই। এবং সেই জায়গাটা যদি ধরি, তাহলে তার নির্দিষ্ট একটা শ্রোতা গোষ্ঠী আছে। এবং মৌসুমী ভৌমিক নামটাকে কিন্তু সবাই চেনে, তার গানগুলো শুনুক না শুনুক, আমি সেটার স্বপ্ন দেখি। ঢাকা FM 94.4